অনেকক্ষণ মোবাইল দেখতে দেখতে চোখটা ঝাপসা হয়ে আসে। ফোনটা রেখে দুহাত দিয়ে চোখটা কসলানো হলো। চোখটা একটু জ্বলছে, সাথে মাথাও ব্যথা করছে। আমরা এগুলো দেখলেই ভেবে নেই যে অনেকক্ষণ মোবাইল দেখেছি তাই এমন হচ্ছে। কিন্তু প্রশ্নটা হলো, আসলে মোবাইল কি আমাদের চোখটা নষ্ট করছে, নাকি আমরা যেটা ভাবছি ঘটনাটা আসলে অন্য কিছু? আপনাদের সাথে আছে আমি আর ডাক্তার শারমিন জামান, আর আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন কেমন আছেন অনুষ্ঠান। আজ আমরা কথা বলবো চোখ নিয়ে, এবং মোবাইল দেখার কারণে চোখে কি ক্ষতি হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে আছেন একজন বিশেষজ্ঞ অতিথি। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিন রেজা চৌধুরী, চক্ষু বিশেষজ্ঞ, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাকে স্বাগত আজকে আয়োজনে। আপনাদেরকেও ধন্যবাদ, নেক্সাস টেলিভিশন এবং তার দর্শককে অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি তো ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে আছেন, সেখানে তো রোগী দেখছেন। এছাড়া কি আর কোথায় কোথায় রোগী দেখছেন? আমি বিকেলে প্র্যাকটিস করি ধানমন্ডি হারুন আই চোখ হসপিটাল লিমিটেড, ধানমন্ডি। আর আমার একটা প্রতিষ্ঠান আছে দৃষ্টি উন্নয়ন সংস্থা, এটার মাধ্যমে সারা দেশে বিনামূল্যে চক্ষু ক্যাম্প করি, এবং এই ক্যাম্পের মাধ্যমে যত রোগী ছানি রোগী সিলেকশন হয় সবগুলোকে আমরা আমাদের হসপিটালগুলোকে বিনা পয়সায় আনি, বিনা পয়সায় অপারেশন করে আবার দিয়ে আসি। ছানি রোগীর যে চিকিৎসাটা সেটা একদম বিনামূল্যে, একদম বিনামূল্যে, আনা নেওয়া অপারেশন খাওয়া থাকা সম্পূর্ণটাই আমাদের যে চোখের অপারেশন বা ছানি কাটার যে অপারেশন, এই অপারেশনটা সবাই জানে খুব ব্যয়বহুল বা অনেক জায়গাতে একটু খরচ হয়ে থাকে। সেদিক থেকে আপনারা বিনামূল্যে চিকিৎসাটা দিয়ে থাকছেন। জি, এটা আমরা 2010 সাল থেকে কাজটা আমরা করে যাচ্ছি। আচ্ছা, প্রায় 45,000-এর উপরে ছানি রোগী অপারেশন আমরা কমপ্লিট করেছি এর ভিতরে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। দর্শক, আপনারা কিন্তু সরাসরি যুক্ত থাকবেন আমাদের আজকের আয়োজনে। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, যেটা সব সার্বক্ষণিক আমাদের হাতে থাকছে, আমাদের চোখের সামনে থাকছে। ডিভাইস বা স্ক্রিন, যে কোনো স্ক্রিনে, সেটা মোবাইল ফোন হতে পারে বা টিভির স্ক্রিন হতে পারে বা আপনার ল্যাপটপ, কম্পিউটার, যে কোনো কিছু স্ক্রিনের কারণে চোখের আসলে কি কোনো ক্ষতি হচ্ছে কিনা, এই বিষয়গুলো নিয়ে জানবো। স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে, সরাসরি প্রশ্ন করবেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসককে। আর অনুষ্ঠানটি একই সাথে ফেসবুক লাইভ হচ্ছে, আপনারা চাইলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবেন। আজকে আমরা কথা বলবো যেহেতু স্ক্রিন নিয়ে, স্ক্রিনের সামনে সারাক্ষণই ছোট বড় এবং সবাই মোবাইল ফোনটা সামনেই রাখছে বা টিভি দেখছে বা যে কোনো কিছু, স্ক্রিনটা ব্যবহারটা সবাই করছে। আসলে কি স্ক্রিন কতটা ক্ষতি করছে আমাদের চোখের জন্য? আমাদের বর্তমান দৈনন্দিন জীবনে মোবাইল, ট্যাব, ল্যাপটপ, টিভি, এগুলা জীবনের একটা অত্যন্ত প্রয়োজনীয় একটা অঙ্গ। এটা ছাড়া আমরা কোনো অবস্থায় একটা দিন পার করতে পারবো, এবং এখন মনে হয় না কেউ আছে। গরিব থেকে ধনী, শিশু থেকে বৃদ্ধ, সবাই এটাতে আমরা ব্যবহার করি বিভিন্ন কারণে। কেউ ব্যবহার করি আমরা চাকরির কারণে, যারা ব্যাংকার, যারা আইটি বিশেষজ্ঞ, যারা কম্পিউটার বিশেষজ্ঞ, তারা সার্বক্ষণিক এটার উপরই তাদের পেশা। দ্বিতীয়ত শিশুরা দুইটা কারণে অভ্যস্ত এটাতে। এক নম্বর হলো তাদের আগে যেমন মাঠে ঘাটে খেলাধুলার একটা সুযোগ ছিল স্কুল কলেজে, এই সুযোগটা অনেকটা কমে আসছে, যার ফলে সে সময় কাটানোর জন্যেই ঘরে আইসা বা স্কুলের গ্যাপ টাইমে ওরা মোবাইলের মধ্যে ওর যে সঙ্গী সাথী ওদেরকে খুঁজে, ওটাতে সে মজা পায়। খেলাধুলা, বিনোদন পুরোটাই মোবাইল কেন্দ্রিক হয়ে গেছে, যার ফলে নর্মাল যে টাইমটা আমরা অন্য জায়গায় ব্যয় করতাম, এখন এটা আমাদের স্ক্রিনের মধ্যে চলে আসছে শিশুদের মধ্যে। বড়দেরও চাকরি ছাড়া আমরা যারা সাধারণ পাবলিক আছে, তারাও কোনো খবর দেখার জন্য, কোনো কিছু বিনোদনের জন্য মোবাইলটাকে নর্মালের চেয়ে বেশি সময় ব্যবহার করতেছে। এই ব্যবহারের উপর ভিত্তি করে চোখের ক্ষতি হবে কি হবে না এটা ডিপেন্ড করে। এটা সম্পূর্ণভাবে এটা ব্যবহারের উপর। আপনি এখন মোবাইল ইউজার এজ এ প্রফেশনাল, সকাল 9টায় ঢুকেন, 5টা পর্যন্ত অফিস করেন, ব্যাংকার থেকে শুরু করে যাদের এরকম আছে, ওনাদের তো স্ক্রিন ছাড়া আর কোনো ইনকাম সোর্স নাই, যারা এই প্রফেশনের সাথে জড়িত। তাহলে ওনাদের চোখ কি নষ্ট হয়ে যাবে? না, ওদের চোখ নষ্ট হওয়ার কোনো কারণ নাই। আপনি একটা নিয়ম মেনে
আচ্ছা, প্রতিটা জিনিসের একটা রুলস আছে, রুলস মেনে আপনাকে ব্যবহার এটা করতে কি কোনো হবে। সময় আছে যে 1 ঘন্টা 2 ঘন্টা হ্যাঁ, টানা আমি দেখা আমি যাবে 8 কোনো ঘন্টাই কিছু? ব্যবহার করলাম, 9 ঘন্টা। আমি যে অফিস টাইম 9টা থেকে 6টা, জি, আমি 9টা থেকে 6টার মধ্যে যদি আমার শুধু স্ক্রিনের উপরেই থাকা লাগে, থাকতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাকে একটা গ্যাপ দিয়ে দিয়ে 20 মিনিট পরে পরে 20 সেকেন্ডের জন্য এটা গ্যাপ দিতে হবে। ওকে, তাইলে আমি যতক্ষণ ইচ্ছা কাজটা চালিয়ে যেতে পারবো, আমার এতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। অসুবিধার ভিতরে যদি না দেই তাইলে অসুবিধা হবে। কি অসুবিধা হবে? আমি টিভি দেখতে গিয়ে, স্ক্রিন দেখতে গিয়ে আমার যে ব্লিঙ্কিং এর প্রতি মিনিটে আমরা 15 থেকে 20 বার ব্লিঙ্ক করি নর্মালি, চোখের পাতা নড়ে। চোখের পাল, জি, এই ব্লিঙ্কটা বন্ধ হয়ে যেতেছে বা পরিমাণটা কমে যাচ্ছে, যে কি চলে গেল, কি যেন আমি ব্লিঙ্ক করলে কোনটা যদি আবার না দেখতে পারি, আচ্ছা, অথবা দেখার কারণে যেহেতু ব্লিঙ্কিং এর টাইমটা কমে যাচ্ছে, চোখের যে পানি, যেটাকে আমরা টিয়ার বলি, এই পানিটা ইভাপোরেট হয়ে যাচ্ছে। ওকে, ইভাপোরেট হওয়ার কারণে আপনি চোখটা শুষ্ক হয়ে যাচ্ছে। এই শুষ্কতার কারণে দেখবেন চোখ লাল হয়, খিটখিটে মেজাজ হয়। এটা হলো বড়দের ক্ষেত্রে। আচ্ছা, পাওয়ার কিন্তু চেঞ্জ হবে না, পাওয়ার যা ছিল তাই থাকবে, আচ্ছা, তার নিজের কোনো পাওয়ার যা, তার শুধু টায়ার্ডনেস লাগবে। অনেকক্ষণ যাবত একটা কাজ যদি আমি করি, আমি তো নর্মালি দূরে তাকানোর কথা, আমি করতেছি কি, আমার একটা নির্দিষ্ট দূরত্বের ভিতরে আমার চোখটাকে ফিক্স করে রাখলাম, যার ফলে আমার অ্যাকোমোডেশন ইউজ হইতেছে, আমার টায়ার্ডনেস চলে আসতেছে। আচ্ছা, এই টায়ার্ডনেসটার জন্য আপনাকে মাঝে মাঝে গ্যাপ দিয়ে এই কাজটা করতে হবে। গ্যাপটা কি? 20 মিনিট পরে পরে 20 মিনিট এর জন্য স্ক্রিন থেকে দূরে থাকতে হবে। আচ্ছা, এটা না বলে 30 মিনিট হলো অসুবিধা নেই, 20 মিনিটের জায়গায় যদি 30 মিনিটের কোনো অসুবিধা নেই, কিন্তু একটা গ্যাপ দিতে হবে। আচ্ছা, এবং ওই টাইমটার ভিতরে একটু দূরের দিকে তাকাইতে হবে, 20 ফিট দূরে বা 6 মিটার দূরে যদি সুযোগ থাকে, যেমন এখানে আছে, আমি দূরে তাকানোর সুযোগ নাই, তা আমাকে কি করতে হবে? আমাকে বারে বারে ব্লিঙ্কের পরিমাণটা কমে আসবে, বাড়াই দিতে হবে। বাড়াই দিতে এই হবে। গ্যাপ টাইমটা আচ্ছা, আচ্ছা, আমি চোখটা বন্ধ রাখতে পারি, অথবা ব্লিঙ্কের টাইম বাড়াতে দূরে তাকাইতে পারি। জি, এই প্রসেসটা যদি করি, তাহলে আমার যে যতগুলো ইফেক্ট পাইলাম, ড্রাই আই, জ্বালা পোড়া, লাল চোখ, টায়ার্ডনেস, কোনোটাই আমাকে ইফেক্ট করবে না। কিন্তু অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখটা একটু ঝাপসা ঝাপসা মনে হয়, যদি স্ক্রিন থেকে চোখটা সরিয়ে নেওয়া হয়, এই ঝাপসা কেন লাগে? ওই যে সে যে মাসলগুলো আমাকে অ্যাকোমোডেশন করতেছে, তার তো একটা নির্দিষ্ট টাইমে একটা ক্যাপাসিটি আছে। ক্যাপাসিটির বাইরে যখন যায় তখন এসে টায়ার্ডনেস ফিল করে। তখন আমরা যদি আবার চোখটা বন্ধ, এই জন্য তো আমরা টাইমটা নিলাম 20 সেকেন্ড, আচ্ছা, আমি 20 সেকেন্ড বন্ধ রাখবো, আমি মাসলগুলোকে রেস্ট দিব, রেস্ট দিয়ে আবার নতুন করে কাজ শুরু করতে পারবো, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, কিন্তু অনেক সময় দেখা যায় এর সাথে কিন্তু চোখ জ্বলা পোড়াও করতে থাকে। ওই যে ড্রাই হয়ে গেল, আমি যদি না তাকায় যদি কাজ করি, আমি যদি ইভাপোরেট হয়ে যাচ্ছে, জি, আমার যে চোখের পানিটা কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, প্রতি ব্লিঙ্কিং এ পানিটা কর্নিয়ার উপরে একটা ছড়াই layer তৈরি ছিটিয়ে করে। দেওয়া হয়। And আমি যদি ব্লিঙ্ক পরিমাণ কম দেই, তো এটা ড্রাই হয়ে যেতেছে। আবার যারা আমরা এসিতে কাজ করি, এসিতে থাকি, তাদের ড্রাইনেসটা একটু বেশি। তারা যখন এসি থেকে নন এসিতে যাবে, ড্রাইনেসের পরিমাণটা একটু বেড়ে যাবে। চোখের এই ড্রাইনেসের সাথে কি মাথা ব্যথার কোনো সম্পর্ক আছে? এই, অনেকে বলেন মাথা ব্যথা করে। অবশ্যই এই যে প্রসেসটা বললাম, এটার সাথে টায়ার্ডনেস আছে, জি, টায়ার্ডনেসের সাথে তার মাথা ব্যথা হবে, আচ্ছা, অস্বস্তি লাগবে। আপনি যদি মনে করেন অফিস এখান থেকে আপনি যাবেন মিরপুরে, আধা ঘন্টা পরেই দেখবেন আপনার সাথে আর কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না, কিটকিটে মেজাজ, আশেপাশের কেউ যদি কথা বলতে চায় দেখবেন আপনার অস্বস্তি লাগে। এটা মানে শুধুমাত্র আমার এই পানির যন্ত্রণার কারণে। পানিটা যদি আমি সময় মতো ব্লিঙ্কটা যদি করতে পারতাম বা পানি দিতাম, না দিতে পারলে আমার এত কিছু করার পরে যদি না হয়, তাহলে আমি আর্টিফিশিয়াল টিয়ার দিব, আচ্ছা, এই ড্রপ পানিটা ইউজ করেন। দিব। অথবা যারা মুসলমান আছে 5 বেলা নামাজ পড়বে, 5 বেলা উজু করবে, এক উজু দিয়ে 5 বেলা নামাজ পড়বে না, 5 বেলা উজু করলে 5 বেলা পানি দেওয়া হলো। এই পানিটা আপনাকে হেল্প করে। পর্যাপ্ত পরিমাণ পানিও খেতে হবে, যাতে আমি যেন ডিহাইড্রেটেড না হয়ে যাই। আচ্ছা, শরীরে যদি ড্রাইনেস থাকে সেটা হচ্ছে চোখেও আমাদের একই কাজ করবে, ইফেক্ট একইভাবে এফেক্ট করবে। আচ্ছা, এর সাথে এই যে চোখে যে আমাদের জ্বালা যন্ত্রণা করে, অনেক সময় লাল হয়ে থাকছে অনেকটা সময় ধরে। অনলি শুধু পানি পানি পানি, চোখের পানির কারণে এত কিছু হইতেছে। পানিটা যদি আমি ব্লিঙ্কটা যদি আমি প্রপারলি হইতো, তাহলে কিন্তু এই জ্বালা যন্ত্রণা লাল হবে না। আমি যদি এটার পরিবর্তে ব্লিঙ্কিং করতে পারতেছি না, কোনো কারণে আমি আর্টিফিশিয়াল টিয়ার দিলে এই জ্বালাটা থাকবে, কমে যাচ্ছে। কিন্তু একমাত্র কারণ হলো লাল হওয়া, পানি অভাব। অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে বলে যে চোখের পাওয়ার অনেক বেড়ে যাচ্ছে, আসলে কি তাই? যে বেড়ে এটা যায় বাড়বে, কি?
বাচ্চাদের ক্ষেত্রে আমাদের পারবে না, আমাদের তো বড়দের বাড়া বাড়ছে যাওয়ার না। হয়ে গেছে, আচ্ছা আচ্ছা আমাদের বাড়ার কোনো কারণ নাই। যারা ছোট বাবু বিলো 10 ইয়ার্স বা 18 ইয়ার্স, তারা তো দূরে তাকানোর কথা, দূরে না তাকায় তারা কাজ করতেছে, তাদের টেবিল দূরত্বে চলে আসছে অথবা আরো কাছে একদম। আচ্ছা এটার কারণে সে মায়োপিক শিফটের দিকে চলে যাচ্ছে, সে দূরেও কম দেখবে, জি কাছে দেখতে 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 যত দিন যাবে, আজকে যদি 10 বছরে যদি 100 মাইনাস 100 পাওয়ার হয়, আস্তে আস্তে যত সময় যাবে স্ক্রিনের টাইম যদি সে কন্টিনিউ করে, তাহলে একটু পাওয়ার আস্তে আস্তে বাড়বেই, প্রতি বছরই বাড়বে। আচ্ছা, আপনি 20 মিনিট বা 30 মিনিট পরে বলছেন যে এটা ব্রেক দিতে, চোখে একটু 20 বন্ধ মিনিট, করতে 20 স্ক্রিন পরে। 20 রুল বলি আমরা। আচ্ছা, এই রুলটা যদি ফলো কেউ না করে কোনো কারণে, ধরেন তিনি কোনো বিশ্রামই নিচ্ছেন না, কন্টিনিউয়াসলি চোখের সামনে রেখেছেন ফোনটা বা স্ক্রিনটা, এই স্ক্রিনে ক্ষতি কি করবে চোখে? এই যে প্রসেসটা বললাম, এক নম্বরে হতে পারে ড্রাইনেসের, ড্রাই আই যেটাকে বলি হ্যাঁ, আমরা, এই কথা সিভিয়ারলি ড্রাই আই। ড্রাই আইয়ের সাথে হেডেক, হেডেকের সাথে অনেক সময় কর্নিয়াতে ছোট ছোট ইনফেকশন হয়, কর্নিয়াল ইনফেকশন হতে পারে, সিভিয়ার ড্রাই এর ক্ষেত্রে। নরমালি হবে না, নরমালি সাধারণত এগুলো হয় না। আর এটা যদি আপনি দিনের বেলার পরিবর্তে রাতেও যদি কন্টিনিউ করেন, রাতের বেলা ধরেন, রাতে বেশি করে সবাই অন্ধকারের মধ্যে দেখে, রাতে করে যাদের প্রফেশনালি, রাতে যারা আমেরিকার সাথে টাকার লেনদেন করে প্রফেশনালি, জি আমরা যে কি বলি এটাকে, ইন্টারনেটের একটা প্রসেসের মাধ্যমে ওরা রাতে, আমেরিকার যেহেতু দিন, আমাদের এখানে রাতে কাজ করে, ওরা তো রাতের বেলায় ইয়ে থাকে, রাতে কাজ করতে, রাতে কাজ করে ওরা আবার দিনের বেলা ঘুমায়। কিন্তু আল্লাহ তো আমার টাইম দিয়েছে রাতের বেলা ঘুমানোর জন্য। এই ঘুমটাকে যদি আপনি ব্যাঘাত করেন, তাহলে ব্যাঘাতের কারণ হলো আমার যে মেলানিন যেটা তৈরি হয়, এই মেলানিনের ইফেক্টের কারণে আমার ঘুমে হ্যাম্পার হবে। আমি যদি লাইটটা, মোবাইলটাকে অন্ধকারের ভিতরে বা লাইট না জ্বালাইয়া মোবাইলের লাইট দিই, আমি লেখাপড়া করলাম, ঘুমাইলাম না, তাহলে আমার ঘুমটা, অনেক সময় অনেকেই শুধুমাত্র স্ক্রলিং করেন, যে অন্ধকারের মধ্যে ঘুম আসছে না, মোবাইল দেখছেন বা ঘুম আসছে না বলে স্ক্রলিং করে না, স্ক্রলিং এর কারণে ঘুম আসছে না। জি, কারণ এই স্ক্রলিং এর কারণে যে ব্লু লাইটটা আমার এখান থেকে নির্গত হচ্ছে, এটা মেলানিনকে স্টিমুলেট করতেছে। আচ্ছা, মেলানিনের কাজ হলো আপনাকে সজাগ রাখা, ঘুম থেকে বিরত রাখা। আপনি যদি ঘুম থেকে বিরত রাখার মেশিনটা চালু রাখেন, আবার বলেন ঘুম আসতেছে না, তাহলে তো হবে না। জিনিসটা এরকমই হয়, যে ফোন নিয়ে যে শুতে গেল তখন আর ঘুম আসছে না। মোবাইল বন্ধ হইলে, চার্জ বন্ধ হইলে পরে ঘুমায় তা না। জি জি, মোবাইল একটা নির্দিষ্ট টাইমে ঘুমের টাইম ঠিক করে 1 থেকে 1.5 ঘন্টা আগে মিনিমাম বন্ধ রাখলে অটোমেটিক ঘুম চলে আসবে। আপনাদের মেলানিনের কাজ হইলো আপনাকে ঘুম পাড়ানো, কিন্তু আপনার মেলানিনকে সজাগ রাখতেছেন। একদম সজাগ রাখলে তো সে আপনি ঘুমাইতে দিবেন। এজন্য ঘুমোতে যান মিনিমাম 1 ঘন্টা আগে আমাকে স্ক্রিন দেখাটা বন্ধ করতে হবে। মিনিমাম 1 ঘন্টা আগে স্ক্রিন বন্ধ করলে আপনি অটোমেটিক ঘুম চলে আসবে। জি, আমাদের সময় হচ্ছে একটা বিরতি নিয়ে, বিরতি থেকে আসার পরে আমরা আরো কিছু শুনবো। তাই দর্শক সাথে থাকুন, ফিচি কিছুক্ষণের মধ্যে ছোট্ট একটা বিরতি নিয়েছে। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার শারমিন জামান। আপনারা দেখছেন কেমন আছেন অনুষ্ঠান। আজ আমরা কথা বলছিলাম স্ক্রিনে চোখ কতটা ক্ষতি হয় সে বিষয় নিয়ে, এবং আজ আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিন রেজা চৌধুরী। আমরা কথা বলছিলাম মোবাইল নিয়ে, মোবাইল বা স্ক্রিন নিয়ে, যেখানে আর কি চোখের সমস্যা হয়। একটু জানি যে আমরা ব্লু লাইট সম্পর্কে একটা শব্দ জানি, যেটা হচ্ছে মোবাইলে থাকে। এটা আসলে কি ক্ষতিকর নাকি ভালো চোখের জন্য, কোনটা? মোবাইল সহ যেসব ডিভাইস আমরা ইউজ করি প্রত্যেকটাতেই ব্লু লাইট থাকে। আচ্ছা, আমাদের যে এলইডি লাইট, এটা তো ব্লু লাইট থাকে। দিনের আলো, সূর্যের আলো, এটা তো ব্লু লাইট থাকে। আচ্ছা, ব্লু লাইট আমাদের চোখের জন্য খুব উপকারী একটা জিনিস। ব্লু লাইটটা আমাকে সতেজ রাখার জন্য, কালার চেনার জন্য, আপনি যদি দেখেন ব্লু লাইটটা যদি অফ করে দেন, বেনিয়া সহ কলা যে আমাদের একটা ইয়ে আছে বিব্রিয়, ওখানে ব্লু লাইটটা যদি বাদ দিয়ে দেন, দেখবেন কালারটাই চেঞ্জ হয়ে গেছে। একদম যে কালারটা আমি নরমাল দেখার কথা, সেখান থেকে ব্লুটা সরাই দিলে কালারটাই চেঞ্জ হয়ে যাবে। তাহলে আপনাকে কি করতে হবে? ব্লু লাইটটা আমার জীবনের একটা অপরিহার্য অঙ্গ, একটা কালার চেনার জন্য। যারা কালার নিয়ে কাজ করে, আর্টিস্ট, যারা গ্রাফিক ডিজাইন করে, যারা ওদের জন্য তো ব্লু লাইট ছাড়া ওরা ইয়ে করতে পারবে না। আমরা যারা মোবাইল ইউজ করি, বেশির জন্য যেটা মোবাইল ইউজ করলে আমাদের যে ব্লু লাইটটা, এটা অতিমাত্রায় যদি আমরা ইউজ করি, আমরা বললাম তো অতিমাত্রা বলতে বোঝায় নর্মাল কাজের পরও আপনি 3 থেকে 2 ঘন্টার বেশি যদি আপনি ইউজ করেন,
এখন ছেলেমেয়েরা অনলাইনে ক্লাস করে। বিশেষ করে আমাদের এই প্রবলেমটা তৈরি হয়েছে করোনা আসার পরের থেকে। নাহলে কিন্তু আমাদের দেশে কিন্তু আমাদের দেশে এত মোবাইলের ছড়াছড়িও ছিল না এবং সমস্যাগুলো ছিল না। এই সমস্যাগুলো আসার সময় হয়েছে অনলাইন পদ্ধতি হওয়ার পর থেকে। অনলাইন হওয়ার পরে আমরাও তো ওদেরকে বাইরে যেতে দিতাম না, এখন মোবাইল থেকে ওদেরকে আর দূরে রাখতে পারতেছে না। ওরা এটার ভিতরেই একটা মজা পায়। মজা পাওয়ার কারণে হলো ডোপামিন নামে যে আমাদের হরমোন আছে, এই হরমোন আপনি একটা জিনিস দেখতেছে ওইটাতে বারে বারে স্টিমুলেট করে করে ওকে মজার দিকে নিয়ে যায়। আপনি দেখেন গেমগুলো যেগুলো আছে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, মানে একটার পর একটা সে মজা পাইতেছে ডোপামিনের কারণে। সে দেখতে আছে ওখান থেকে কিন্তু শেষ না হওয়া পর্যন্ত আর আসতে পারতেছে না। এটা তার সাইকেলের মধ্যে পড়ে যেতে। এটা তো বিনোদনের কারণে করে। অনেক সময় দেখা যায় পড়াশোনা করার জন্য, কারণ অনলাইন ক্লাসেস হয়, অনেক কিছু মানে সে যদি মজা পায়, যেটাতে মজা পায় ওইটাতেই সে করতে থাকে। ডোপামিন যেটাতে রিলিজ হয় ওইটাই সে মজা পাইতেছে। আর আমাদের ব্লু লাইট যেটা, আমি যদি ব্লু লাইট সহ মোবাইলটা ইউজ করি, মোবাইল তো আছেই, মোবাইল আছে, আমি আমার ব্লু লাইটটাকে রাতে জন্য বেশি অসুবিধা। আচ্ছা, দিনেও যেমন আমি চেষ্টা করব আমরা ব্লু লাইটটাকে, ব্লু কাট চশমা যেগুলো আছে, ব্লু কাট আছে, অ্যান্টি রিফ্লেক্টিং আছে, এগুলো আমরা ইউজ করি। কিন্তু ব্লু কাটটা ইউজ করব ব্লু রে যেটা এক্সেস মাত্রায় আসতেছে এটাকে আমরা প্রোটেকশন দেওয়ার জন্য। ব্লু লাইট যদি না চোখে না যায় তাহলে কিন্তু আমার ঘুমটা তাড়াতাড়ি হবে। আচ্ছা, নাইট মোড বা হচ্ছে যে ব্লু লাইট, হ্যাঁ মোডগুলো আমি দেখব, হ্যাঁ মোডগুলো অন করে দেখা, মোডগুলো অন করে দেখব, ব্লু লাইটটাকে কাট করব যাতে আমার চোখে যে এফেক্টটা করতেছে, ঘুমের যে ডিফেক্ট, আচ্ছা মেলাটোনিনের যে সিক্রেশনটা, এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য এটা দিলেই বাকি ইফেক্টগুলো, যে আপনি যদি না ঘুমাইতে পারেন, সকালবেলা অস্বস্তি লাগবে, পড়ালেখা সব কাজেই তো একটু ডিস্টার্ব হয়ে যায়, তাহলে আমার ব্লু কাট চশমা যেগুলো আমরা ইউজ করতেছি, দেখছেন তো চশমাটা দেখতে একটু ব্লু লাইট, হ্যাঁ বলে দিচ্ছে যে একটু ব্লু ব্লু একটা শেড আছে, দেখতেও ব্লু ব্লু মনে হবে। আবার যদি লাইট পাস করে নিতে ভিতর দিয়ে লেজার লাইট পাস করবে না। আচ্ছা, নরমাল আমার গ্লাসটা তো ব্লু লাইট না, সাদা, হ্যাঁ সাদা, সাদার দিয়ে আমরা লাইট দেই, ওদিক দিয়ে লাইট পাস করবে। কিন্তু ব্লু লাইট যেটা আছে, ব্লু লাইটটা শুধু পাস করবে না, বাকিগুলো পাস করবে। আচ্ছা, আমি ব্লু লাইটটাই শুধু কাট করতেছি। এটা কাট করার জন্য রেটিনাতে যে এফেক্টগুলো হয়তো রেটিনা থেকে ব্রেনে যাবে, মেলানিন তৈরি হবে, এই জিনিসটা এফেক্টটাকে বাধা দেওয়ার জন্য। আচ্ছা, আর অনেকে ধারণা আছে, অনেকে বলে ব্লু লাইটের জন্য ড্রাইনেসটা, টিয়ার ফিল্মের যে লেয়ারটা, এটা ডিস্টার্ব হয়, সেই জন্য আমরা ব্লু লাইট চশমা ব্যবহার করব যাতে আমার টিয়ার ফিল্মটা ঠিক থাকে। একটা তো ব্লিঙ্কিং এর জন্য এফেক্ট করতেছে, বলবো যে আমাদের রেটিনাতেও কম ক্ষতি করছে, রেটিনা ভালো রাখছে ব্লু কাট গ্লাস, ব্লু কাট চশমা আমাকে প্রোটেকশন দিচ্ছে। আচ্ছা, তাহলে কি এটা সবার জন্য কি প্রয়োজন ব্লু কাট গ্লাস, যেটা ছোটদের জন্য, বড়দের জন্য, সবার জন্য? যদি ইউজিং টাইম বেশি হয় তাহলে আপনি 2-3 ঘন্টার জন্য আপনার কোনো এফেক্ট করবে না। যদি মোর দেন বেশি সময়কে ব্যবহার করে তাহলে ব্লু কাট চশমা ইউজ করলে ইফেক্টটা কম হবে, অনেকটা কম হয়ে যাবে। আবার চশমাতে আপনি বললেন যে ব্লু কাট দেয়া হয়, দেখে বোঝা যায়। আবার অনেক সময় বলে যে অ্যান্টি রিফ্লেক্টেড, এটা কি কাজ করে? অ্যান্টি রিফ্লেক্টিং আমাদের যে লাইট সিস্টেমটা আছে, কম্পিউটার বলে, ল্যাপটপ বলে, বা যারা ড্রাইভার, বিশেষ নাইট ড্রাইভার যারা, তাদের জন্য আমরা অ্যান্টি রিফ্লেক্টিং গ্লাসগুলো বেশি দিই। কারণ সামনের থেকে যে লাইট আসে তার চোখে এসে আলোর বিচ্ছুরণ ঘটে, সে লাইটটা ঠিক মতো দেখতে অসুবিধা হয়। তাই আমার লাইটটা যদি আমি রিফ্লেকশন করে দিতে পারি, পড়লো চলে গেল, তাহলে আমার দেখাটাকে কোনো এফেক্ট করলো না। এই অ্যান্টি রিফ্লেক্টিংয়ের সাথে কম্পিউটারের তেমন কোনো ভালো মন্দ ইফেক্ট নাই। এটা হলো রেটাকে সুন্দর মতে না ছড়াইয়া এক জায়গায় দেখার জন্য কাজ করবে। আচ্ছা, তার মানে কি আমি বলতে পারি যে যারা ধরেন অনেকক্ষণ ধরে, যাদের প্রফেশনে যে স্ক্রিন নিয়ে কাজ করা, তাদের জন্য কি চশমা ইউজ করা খুব দরকার? হ্যাঁ, লাগলে পড়তে হবে। একটা হলো যার চশমার পাওয়ার লাগে সে চশমা দিয়ে পড়বে, সেটা তো পাওয়ার, যে আমার দেখতে অসুবিধা হচ্ছে, যদি এমন হয় যে আমার দেখতে অসুবিধা হচ্ছে না, তারপর আমি চোখটাকে ভালো রাখতে চাচ্ছি, ভালো রাখতে হলে তারাও যদি স্ক্রিন টাইম বেশি সময় ইউজ করে জিরো পাওয়ারের ব্লু কাট চশমা অথবা সাথে অ্যান্টি রিফ্লেক্টিং চশমা ইউজ করতে পারে। আচ্ছা, সব সময় ইউজ করাটা ভালো নাকি শুধু স্ক্রিন যে টাইমটা ইউজ করছে সেটুকু? না, যদি এক্সেস পরিমাণ, যাদের প্রফেশনই হচ্ছে ফোন নিয়ে বা হচ্ছে ডিভাইস নিয়ে, যারা, তাদের জন্য ঠিক আছে, হেল্পফুল। আচ্ছা, আর যদি অনেক রোদে বের হওয়ার জন্য বা দিনে যারা বের হচ্ছেন বাইরে, তাদের জন্য কতটুকু? সূর্যের রোদে বের হওয়ার জন্য ওদের জন্য ব্লু কাটের কোনো দরকার নেই। ব্লু কাট আমার ওই সময় ওই লাইটটা আমার দরকারই।
আমার তো সজাগ থাকতে হবে, ব্লু লাইট না থাকলে আমি আবার ঘুমাই যাবো তো। আচ্ছা, আমার তো সজাগ থাকতে হবে। কিন্তু ওখানের যে আমার তাকাইতে যে অসুবিধা হয়, ফটোফোবিয়া হয়, আলোর যে অস্বস্তি, এটা প্রিভেন্ট করার জন্য ফটো সানগ্লাস ইউজ করতে হবে। আচ্ছা, দিন রাত চশমা বলে দোকানদাররা অনেকে, অথবা রোদ্রে গেলেন কালো হবে, ঘরে আসলেন আবার সাদা হয়ে যাবে, চেঞ্জ এটা হয়ে একটা, যাবে। অথবা ডাইরেক্ট সানগ্লাস, আচ্ছা, দুইটা, একটা হলো ব্ল্যাক গ্লাস ইউভি প্রোটেকশন সহ, যেটাকে আমরা সানগ্লাস বলছি। সানগ্লাস ডাইরেক্ট সানগ্লাস, আচ্ছা, আর একটা হলো ফটো সান, আচ্ছা, ঘরে সাদা, রোদে গেলে আবার রোদ্রে কালো বা হয়ে এরকম যাবে। বেশি লাইটে এটা কালার চেঞ্জ হবে। আচ্ছা, আমাকে এক্সেস লাইট বা আমার যে লাইটটা যে চোখে যে অসুবিধা করতেছে, এই অসুবিধাটার থেকে আমাকে স্মুথলি তাকানোর জন্য, দেখার জন্য সাহায্য করবে। আচ্ছা, আরেকটা হলো আমার কোনো কারণে সার্জারি হয়েছে, চোখে লাল, অথবা কোনো কারণে ইনফেকশন হয়েছে, কনজাংটিভাইটিস, কর্নিয়াল আলসার, লাল চোখ, তখন আমি আমার ফটোফোবিয়া প্রিভেন্ট করার জন্য ব্ল্যাক গ্লাস পড়তে হবে। আচ্ছা, যারা রাতে মোবাইল দেখে, অনেক সময় শুয়ে শুয়ে মোবাইল দেখা হয় বেশি, সেক্ষেত্রে কি চোখে আলাদা করে কোনো ক্ষতি হতে পারে? আপনি সবসময় মনে রাখতে হবে, আপনার মানে মোবাইল দেখা বা পড়ালেখার সিস্টেমটা হলো বসে করার সিস্টেম, কিন্তু আমি গেছি শুয়ে, শুয়ে থাকার কারণে আমি শুধু যদি মোবাইলের লাইট দিয়ে পড়াশোনা করি, এই ইফেক্ট তো বললামই, জি, ইফেক্টটা কম করার জন্য আপনি 5 থেকে আরেকটা লাইট দিতে হবে। অন্ধকার রুমে তাহলে না, অন্ধকার রুমের জন্য আপনার না, অন্ধকার রুম করবেন যদি ঘুমায় যান। আচ্ছা, আপনার ঘুমানোর জন্য অন্ধকার দরকার, লাইটটা অফ করা দরকার, চোখ বন্ধ করা দরকার। আচ্ছা, আপনি চোখ খুলে কিন্তু ঘুমানো, রেস্ট নেওয়া যাবে না, আপনি যতই চেষ্টা করেন, চোখ খুলে রেস্ট নেওয়ার কোনো সুযোগ নেই। সুযোগ নেই, ঘুম আসার যে ব্যাপারটা সেটাও তো আসবে না। ঘুম আসতে হলে চোখ বন্ধ করতে হবে, লাইট বন্ধ করতে হবে, এবং মেলানিনকে সিক্রেশনের জন্য সুযোগ দিতে হবে। আচ্ছা, অন্ধকার রুমে অনেকেরই অভ্যাস আছে, কিন্তু এটা করা যাবে না, তারপর অনেকে করছে, অনেকে নাইট ভিশন অন করছে, আবার করছে না, বা অনেক সময় ব্রাইটনেস অনেক বাড়িয়ে রাখে। এটা দিনের বেলা প্রয়োজনের কারণে বাড়তি থাকে, কিন্তু রাতের বেলাও যদি এরকম বাড়তি রেখে ঘুমায়, তাহলে এই ব্রাইটনেসের কারণে কি কোনো এফেক্ট হতে পারে? না, ওই যে এক্সেস সময় ব্যবহারের জন্য যে ইফেক্টগুলো আসছে, ড্রাই আই, রেড আই, হেডেক, ফ্যাটিক, এইগুলা ছাড়া, আর ওই যে ব্লু লাইটের ইফেক্টের কারণে যে সময়, এছাড়া আর খুব বড় সড়ো কোনো অসুবিধা নেই। আপনার নিয়ম মানতে হবে যে লাইটটা প্রপার লাইটিং এর জন্য আমি ডিভাইসগুলো ইউজ করি। আর রাতের বেলা শুয়ে শুয়ে দেখার তো কোনো সুযোগ না, দেখবেন ঘাড় ব্যথা করে, মোটা হয়ে যেতেছে, ডিপ্রেশনে ভুগতেছে, আর ঘুম তো আসবেই না। হ্যাঁ, আবার দেখতেছো মারামারির ছবি, এই মারামারি আবার অভ্যাস করতে, অনেকে দেখেন সাইকেল নিয়ে সিঁড়ি দিয়ে নামার দেখায়, ওখানে ওরও বাচ্চারা নামার চেষ্টা করে, অনেক অ্যাক্সিডেন্ট তো ওই এগুলো দেখে দেখে এগুলো অনেক দেখে কিছু দেখে হচ্ছে। শিখছে। শিশুরা তো দেখে অভ্যস্ত কি করতেছে। স্ক্রিনটা তো আসলে সবাই বেশিরভাগ ক্ষেত্রে বিনোদন হিসেবেই নেয়। তো দেখা যাচ্ছে ঘরের মধ্যে না, অনেকে যাত্রাপথেও, যে বাসে বা গাড়িতে যাচ্ছে, তখন সামনে ফোনটা রেখে দিল, বা হচ্ছে ল্যাপটপে কাজ করছে, ওই সময় অনেক সময় মাথা ঘুরতে থাকে বা একটু অস্বস্তি বোধ হয়। এটা কেন হয়? না, আপনি যদি আপনাকে দেখার যে সিস্টেমটা, আপনাকে একটা কনস্ট্যান্টলি একটা স্থির এরিয়াতে থাকতে হবে। আপনি যদি মোবাইল হাঁটতেছেন, মোবাইল দেখতেছেন, আবার এই গাড়িতে বসে মোবাইল দেখছেন, আপনি কিন্তু স্থির থাকতেছেন। আপনি বাইরে একটু তাকাই দেখেন, কতগুলো জিনিস আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে, দেখতে পারতেছেন, কিন্তু এখানেও এই ইফেক্টটা আসবে। আপনাকে হাঁটার সময় তো মোবাইল ব্যবহার করা একদম নিষেধই, মানে আর কোনো অপশন নাই, পড়েও যেতে পারেন, নেও যেতে পারেন, এটা থেকে দুর্ঘটনা হচ্ছে এবং হবেও। এটা হইলে এটা হবে, এটার থেকে বিরত থাকতে হবে। আর আপনি যাত্রাপথে ইফেক্ট এক্সেসের জন্য সব যা হওয়ার সবই হবে একসাথে। আচ্ছা, সেক্ষেত্রে অনেক বেশি একটু ঘোর ভাব থাকে, একটু অস্বস্তি বোধ হয়। আপনি তো স্থিরের মধ্যে তাকাচ্ছেন, মধ্যে একটা মুভিং অবজেক্টের উপর তাকাচ্ছেন। আচ্ছা আচ্ছা, গাড়িটাও মুভিং, স্ক্রিনটাও মুভিং, সব দুটো মিলে আসলে আমাদের আপনার টায়ার্ডনেসটা মাসল যে অ্যাকোমোডেশনের যে মাসলগুলা রিল্যাক্স হতে পারতেছে না, তো বেশি টাইম নিয়ে, সময় নিয়ে কনসেন্ট্রেশন করা লাগতেছে। আচ্ছা, তাহলে বলতে পারি যে আমাদের মাসলে যে একদম রেস্টলেস ভাবে কাজ করছে, এর জন্য সে উইক হয়ে যাচ্ছে, এই কারণে অস্বস্তি বোধ, ফ্যাটিগের জন্য সে অস্বস্তি ফিল করবে। আচ্ছা, আমাদের সময় হয়ে গেছে একটা বিরতি নিয়ে, তাই দর্শক সাথেই থাকুন। ফিরছি কিছুক্ষণের মধ্যে, ছোট্ট একটা বিরতি নিয়ে এসে।
বিরতির পর সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার শারমিন জামান। আপনারা দেখছেন কেমন আছেন অনুষ্ঠান। আজ আমরা কথা বলছি স্ক্রিনে কত ক্ষতি করছে আমাদের চোখের জন্য, এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিন রেজা চৌধুরী। আমরা ছোট একটা সেগমেন্ট আপনার সাথে করব, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার। কিছু প্রশ্ন করব, আপনি একটু সহজ সংক্ষেপে একটু উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, মোবাইল না টিভি চোখের জন্য কোনটা বেশি সমস্যার? মোবাইল। ডার্ক মোড নাকি লাইট মোড চোখের জন্য কোনটা ভালো? ডার্ক মোড, রাতের বেলা। রাতে। অন্ধকার ঘর নাকি পর্যাপ্ত আলো স্ক্রিন দেখার সময় কোনটা ঠিক? পর্যাপ্ত আলো লাগবে। কাছে ধরে নাকি দূরে ধরে রেখে কোনটা নিরাপদ? যত দূরে যাবে তত নিরাপদ। তত নিরাপদ। ব্লু কার্ড গ্লাস প্রয়োজনে নাকি মার্কেটিং? এটা দুইটাই আছে। আচ্ছা, চোখের জন্য বেশি গুরুত্বপূর্ণ কম স্ক্রিন টাইম নাকি বেশি ব্লিঙ্কিং? দুইটাই প্রয়োজন। দুইটাই প্রয়োজন। শিশুর হাতে মোবাইল দেওয়া সবচাইতে বড় ভুল কি? এদের বড় ভুল হলো ওরা বন্ধু বান্ধব না পাওয়াতে ওরা মোবাইলের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ ওর সাথে নাই, ওই স্ক্রিনটাই তার আত্মীয় স্বজন, একজন বন্ধু হয়ে যাচ্ছে। স্ক্রিন দেখার সময় চোখের সবচেয়ে বড় শত্রু ব্রাইটনেস নাকি ডিউরেশন? ডিউরেশন। ঘুমানোর কতক্ষণ আগে মোবাইল বন্ধ করা ভালো? মিনিমাম 1 ঘন্টা। চোখ ক্লান্ত হলে প্রথম কাজ চোখ বন্ধ করা নাকি পানি দিয়ে নাকি মোবাইল বন্ধ করা? ক্লান্ত হলে চোখ বন্ধ রাখতে হবে। চোখ বন্ধ রাখতে হবে। অনেক ধন্যবাদ। চোখে অনেক সময় জ্বালা পোড়া করলে বা জ্বললে আমরা সরাসরি চোখে পানি দিই, এটা কি ভালো? চোখে জ্বালা পোড়ার কারণ এর মধ্যে 1 নাম্বার কারণ হলো চোখে পানি না থাকা। আচ্ছা। আমার যে পানিটা নর্মালি তৈরি হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড, অ্যাক্সেসরি ল্যাক্রিমাল গ্ল্যান্ডে একটা পানির তৈরি একটা লেয়ার আছে, এই লেয়ারটা যদি কোনো কারণে নর্মাল পরিমাণ থেকে কমে যায় তাহলে ড্রাই ফিল হবে, জ্বালা পোড়া করবে। অনেকগুলো কারণ। একটা হলো আপনি বেশি সময় স্ক্রিনে ছিলেন, বাতাসের মধ্যে কাজ করছেন, এসিতে কাজ করছেন, ড্রাইনেস ফিল হবে। এই ড্রাইনেস প্রিভেন্ট করার জন্য হাইড্রেটেড করতে হবে ওই আমার এরিয়াটাকে। হাইড্রেট করার জন্য আমি আর্টিফিশিয়াল কিছু নরমাল পানি দিব, অথবা যদি নরমাল পানি দেওয়ার সুযোগ না থাকে আর্টিফিশিয়াল ড্রপ পাওয়া যায়, এই ড্রপ। আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা প্রশ্নটা নিয়ে নিই। দর্শক নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপু, আমার মনে করেন মাঝে সাথে চোখে ঝাপসা দেখি, ঝাপসা দেখার পরে মাথা ব্যথা শুরু হয়। তো আমারে ডাক্তার দেখাইছি, ডাক্তার আমার নরিয়াম 10 দিছিল, আর হলো বিলটেন দিছিল। এটা খাওয়ার পরে মাথা ব্যথাটা কমে, কিন্তু চোখে ঝাপসাটা মানে কাটে না। আচ্ছা, এই বিষয়ে একটু বলতেন আর কি। দর্শক বয়স কত আপনার? আমার বয়স হলো 40। আর নরিয়াম 10 আর এই যে বিলটেন কি সবসময় খাওয়া যাবে মাথা ব্যথা হলে? আচ্ছা, কোনো প্রশ্ন করবেন দর্শককে? কমে। আপনি কি চশমা নিছেন? না, চশমা নিই না স্যার। আমি মনে করেন প্রথম চোখে ঝাপসা দেখি, ঝাপসা দেখার পরে আমার মাথা ব্যথা শুরু হয়। ঝাপসা কি দূরে দেখেন না কাছে ঝাপসা দেখেন? না, মাথা ব্যথার আগে আমার মনে করেন 2-4-5 মিনিট আগে আমার চোখে ঝাপসা লাগে। ঝাপসার সময় আমি মনে করি কিছু দেখি না, মানে সব ঝাপসা লাগে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে দর্শক, সাথেই থাকুন। আপনি সাথে থাকেন। আপনার প্রথম কাজ, মেইন সমস্যা হলো আপনার ঝাপসা এবং মাথা ব্যথা। ঠিক আছে। ঝাপসার জন্য আমরা যেটা বলি যে প্রথমে ঝাপসাটা কি কারণে, আপনি চোখে কি কারণে কম দেখতেছেন এটা দেখার জন্য আপনার স্থানীয়ভাবে একজনকে চোখের ডাক্তার দেখাইতে হবে যে আপনার চোখে চশমা লাগে কিনা। যদি চশমা লাগে তাহলে চশমা পরেই এই ঝাপসাটা দূর করতে হবে। চশমা ছাড়াও অনেক কারণে ঝাপসা লাগতে পারে, ওই কারণগুলো ডাক্তার সাহেব দেখে ঠিক করবে যে আপনার এই ঝাপসার কারণ যদি চশমা হয় তাহলে চশমা আপনাকে প্রেসক্রাইব করবে। এই চশমাটা আপনি যদি বলে সবসময় পড়তে সবসময় পড়বেন, আর যদি বলে পড়ার সময় বা কাছে কাজ করার সময় লাগে তাহলে ওই সময় পড়বেন। এটা ছাড়াও মাথা ব্যথার অনেকগুলো কারণ আছে। এর ভিতরে একটা তো হলো চোখের চশমার কারণ। আরেকটা হলো ধরেন আপনি অনেক সময় ধরে কাছের কাজ করতেছেন, যেটা আপনি রেস্টলেস ছাড়া, পাওয়ার লাগে না কিন্তু আপনি রেস্ট ছাড়াই আপনি কাজ করতেছেন, তাহলে ওইটা চশমা দিলে কাজ হবে, ওটা বিরতি দিতে হবে। দ্বিতীয়ত হলো আপনার চোখে মানে নাক কান গলার কোনো সমস্যা, সাইনোসাইটিসের কোনো সমস্যা আছে কিনা এটা চেক করতে হবে। ব্রেইনের কোনো সমস্যা আছে কিনা এটা চেক করতে হবে। আর ওইটাও যদি না থাকে, আপনি যেহেতু আমার কাছে মনে হয় না আর কোনো সমস্যা আছে, আপনাকে প্রথমে
একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে যাবেন, যে চোখের পাওয়ারটা চেক করবেন যে আমার পাওয়ারটা ঠিক আছে কিনা। যদি পাওয়ার ঠিক না থাকে তাহলে চশমা দিয়ে যদি দেখার কাজ করেন তাহলে আশা করি আপনার মাথা ব্যথা কমে যাবে। জি, অনেক ধন্যবাদ। আমার মনে হয় দর্শক বুঝতে পেরেছেন অনেকে কি করতে হবে। আর নরিয়াম খাওয়ার দরকার নেই। যদি চশমাজনিত কারণে মাথা ব্যথা হয় চশমা দিলে চলে যাবে। আর যদি চশমা না দেন নরিয়াম প্রতিদিন নিজে খাইলেও হবে না, প্রতিদিন খাইলেও হবে না, ফ্যাক্টরিতে থাকলেও কাজ হবে না। আবার উনি বিল্টিনও খাচ্ছেন, এটা কি খাবেন? না না, আর কোনো কিছুতে কাজ হবে না। চশমাজনিত যদি কারণ থাকে তাহলে চশমাই একমাত্র চিকিৎসা। সাপ্লিমেন্ট হিসেবে হয়তো একদিন দুই দিন মাঝে মাঝে হয়তো নিতে পারে, নরিয়াম বা কিন্তু নাপা নিতে পারে, কিন্তু চশমা ছাড়া বাকিগুলো আপনার কোনো কাজ হবে না। তাহলে দর্শক মনে বুঝতে পেরেছেন যে আপনার আসলে চোখটা পরীক্ষা করানো দরকার। চশমা যদি প্রয়োজন হয় তাহলে চশমা অবশ্যই আপনাকে নিতে হবে। আমরা একটু শিশুদের বিষয় নিয়ে কথা বলি, যে আমরা অনেক সময় শিশুরা মোবাইলের প্রতি খুব বেশি অ্যাট্রাকটিভ থাকে। যদি আমরা বলি তখন যে মোবাইলটা রেখে টিভি দেখো, মোবাইলে থেকে কি টিভি কম ক্ষতি করছে বা তার কম ক্ষতি হবে এরকম কিছু? আমরা মোবাইল এবং টিভি দুইটার ভিতরে দুইটার বেসিক দূরত্ব দেখেন। আমি যদি মোবাইল নিয়ে আমি একদম হাতের কাছে, আমার চোখের কাছে চলে আসতেছে, আর টিভিটা আমার থেকে মিনিমাম 3 ফিট দূরে 6 ফিট দূরে থাকতেছে। স্ক্রিনের উপর ভিত্তি করে সে যে দূরত্বে দেখতে পারে ওই দূরত্ব পর্যন্ত মিনিমাম স্ক্রিন হাতের স্ক্রিন থেকে অনেক দূরে। যত রকমের রে মোবাইল থেকে আসে প্রতিটা রেই ক্ষতিকারক হোক টিভি থেকে আসতেছে। দূরত্বের কারণে মোবাইল থেকে টিভিটা আমাদের কাছে সেফ মনে হয়। আচ্ছা, যে আমি ইফেক্টটা কম পাবো। আর ওকে একা একা দেখতে না দিয়ে আমরা সবাই একসাথে টিভি দেখতেছি, নিজে দেখলাম, ছেলে মেয়ে দেখলো, একসাথে বসে দেখলে মানে জিনিসটা আমরা এনজয় করলাম এবং তাকে ওই মোবাইল থেকে দূরে রাখার একটা ওয়ান অফ দা মাধ্যম একটা আমরা নিতে পারি। যে আমরা টিভি দেখবো সবাই একটা নির্দিষ্ট সময়ে বা যেটা দেখতে চাই। আগে যেমন আমরা প্রতি শুক্রবারে সিনেমা দেখাইতো, সবাইকে বসতাম, ওইটার মজা কিন্তু এখন আর নাই। হাতে হাতে মোবাইল আর চলে আসাতে সাপ্তাহিক যে সিনেমাটা দেখার মজা ছিল এই মজাটা কিন্তু এখন সাপ্তাহিক দেখা এবং একসাথে বসে দেখার প্রবণতাটা অনেক কম। এজন্য শিশুদের সময় দেওয়ার জন্য একসাথে বসে দেখা যায়। কিন্তু অনেক শিশু আবার এরকম করে যে দূর থেকে দেখতে পাচ্ছে না, কাছে চলে যায়, স্ক্রিনের কাছে যে চোখটা চুলকাতে চুলকাতে সে দেখার চেষ্টা করে। অনেক সময় স্কুলে থেকে ওই কাজটা করে, সে ব্ল্যাকবোর্ডে যখন লিখতে চায় বা দেখতে চায় কাছে চলে যায়, যে সে দূর থেকে দেখতে পাচ্ছে। যে ছেলেটা বা মেয়েটা, যে শিশুটা কাছে গিয়ে টিভি দেখতেছে, জি, চুলকানি নাই কিন্তু চোখ কসলাচ্ছে, তার ডেফিনেটলি চোখে চশমাজনিত সমস্যা আছে। আচ্ছা, মানে দেখতে পাওয়ার অসুবিধা আছে। দেখতে পাওয়ার অসুবিধা আছে। যে দূরত্বে গেলে সে দেখে ওই দূরত্বে সে চলে যায়। আচ্ছা, এক নাম্বার হলো তাকে যদি আমি যেখানে বসছি ওখান থেকে দেখাইতে চাই তাহলে তার চোখের পাওয়ারটা চশমা দিয়া যদি লাগে, চশমা কারেকশন না করলে সে ওই টিভির কাছেই যাবে, পারলে টিভির ভিতরে ঢুকে যাবে। আচ্ছা, তাকে ওই দূরত্ব পর্যন্ত নিয়ে আসতে হবে যে দূরত্বে সে এই মুহূর্তে দেখতেছে। আমি যেখান থেকে দেখতে চাই বা আমরা যেখানে দেখাইতে চাই ওই দূরত্ব পর্যন্ত আসলে সে দেখে না, যার ফলে তাকে চশমা কারেকশন দিয়া আপনি আমার কাছে বসাইতে হবে। 2 নম্বর হলো শিশু যদি চোখ কসলায় কিন্তু তার অ্যালার্জিক কোনো সমস্যা নাই, তাহলে বুঝতে হবে তার চশমার পাওয়ার আছে চোখের মধ্যে। খাতা, যে স্কুলের খাতা যদি আপনি চেক করেন দেখবেন যে অর্ধেক লেখা আছে অর্ধেক লেখা নাই, কারণ সে দূরত্ব যেটুক বসে ওখান থেকে দেখে না, অথবা পাশ থেকে যাওয়া একটু আঁকা বাঁকা হইয়া দেখার চেষ্টা করে, কিন্তু ওইটাও সে অনেক সময় আর পাশেরটা দেখতে দেয় না, হাত দিয়ে বন্ধ করে রেখে দেয়, পুরোটা কমপ্লিট করতে পারে। যার ফলে খাতা দেখলেও আপনি বুঝতে পারবেন যে সে দেখে কিনা। স্কুলের রেজাল্ট দেখেও আপনি বুঝতে পারবেন। আগে রেজাল্ট ভালো করতো, ইদানিং রেজাল্ট তো ভালো করতেছে না, লিখতে তার সমস্যা হচ্ছে। লেখা, দেখা দুটোতে এবং বোঝা, আমি যদি দূরত্ব না দেখি আমার তো অ্যাটেনশনটা আসবে না। একদম, যার ফলে আমরা বলি শিশুর দৃষ্টি জাতির ভবিষ্যৎ, এটা কিন্তু একটা স্লোগান। জি, শিশুর দৃষ্টি জাতির ভবিষ্যৎ। শিশুকে যদি দেখতে না দেন তাহলে তার সবগুলা প্যারামিটার এফেক্ট করবে। একদম। স্ক্রিন টাইমটা তো আমরা কমাতে পারি না, তাহলে কতটুকু স্ক্রিন টাইম শিশুর জন্য নিরাপদ হতে পারে? না, স্ক্রিন টাইম আমরা কমাতে পারবো না তা না। আমরা যদি ঘরের ভিতরে একটা নিজেদের এনভায়রনমেন্ট ঠিক করতে হবে, মা বাবা সহ আত্মীয়স্বজন আমরা যারা থাকি ঘরের ভিতরে, ওকে একটা গুড টাইম দিতে হবে, কোয়ালিটি টাইম। যে আমরা যখন ঘরে থাকবো সবাই মিলে এক কাজই করবো, সব মোবাইল টোবাইল যা আছে
সবারটাই অফ রাখবো, খালি ওরটা অফ রাখবো আর আমি চালাবো, তাহলে কিন্তু হবে না। সে দেখতেছে মা বাবা, দাদা নানি, চাচা বাবা সবাই ইউজ করতে গেলে আমারটা বন্ধ রাখতেছে, জি এটা কিন্তু সে মেনে নিবে না, না কারণ তার তো একটা ইগো আছে। দ্বিতীয়ত, ওকে যদি আমি খেলার সুযোগ করে দেই, স্কুল মাঠ ঘাট যেগুলো আগে ছিল, এখানে তাকে খেলার সুযোগ করে দিতে হবে। জি পাড়া মহল্লায় আগে ইনডোর খেলা হইতো, সিস্টেম ছিল। এখন তো বিভিন্ন কারণে ওই জায়গা সময়টা স্বল্পতা। না পাওয়ার কারণেই সে কিন্তু মোবাইলের উপর বেশি আসক্ত হয়ে যেতেছে। একদম। তাকে বিভিন্ন স্কুলের প্রোগ্রামে দিতে হবে, ডিবেটিং, স্কাউট, খেলাধুলা, যেটাই হোক, সে পারুক আর না পারুক, ওটা তাকে অংশগ্রহণ করতে দিতে হবে, যাতে সে ওই টাইমটা যদি ওখানে ব্যস্ত থাকে, তাহলে আপনার স্ক্রিন স্ক্রিনের টাইমটা টাইমটা অনেকটা কমে অনেক যাবে। কমে আসবে, কমতে বাধ্য। কারণ আমি তো, সে কি চায়, সে তো টাইমটা, সেও কোয়ালিটি টাইম চায়, তার বন্ধু বান্ধব চায়, আত্মীয় স্বজন চায়, পড়ালেখা হইলে পড়ালেখার টাইমে তো করবেই, সময় পড়ালেখার কাটানোর বাইরে, পন্থা তো লাগবে তার সময় জন্য কাটানোর আসলে। জন্য তাকে আমার এটা দিতে হবে। জি আর আমাদের সময় হয়ে গেছে একটা বিরতি নিয়ে, তাই দর্শক সাথে থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে, ছোট্ট একটা বিরতি নিয়েছে। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। আপনারা দেখছেন কেমন আছেন অনুষ্ঠান। আজ আমরা কথা বলছি স্ক্রিনে চোখের কতটা ক্ষতি করছে সেই বিষয় নিয়ে। আজ আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিন রেজা চৌধুরী। এখন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন শেষ মুহূর্তে আমরা একটু সত্য মিথ্যা কিছু প্রশ্ন আপনার কাছে রাখবো, আপনি সত্য এবং মিথ্যা উত্তর দিবেন, আমাদের দর্শকদের বুঝতে সুবিধা হবে। প্রথম প্রশ্ন, মোবাইল দেখলেই চোখের পাওয়ার বাড়ে, সত্যি না মিথ্যা? মিথ্যা। অন্ধকারে মোবাইল দেখলে চোখ অন্ধ হয়ে যায়, এটাও মিথ্যা। ব্লু কার্ড গ্লাস পড়লেই মোবাইলের ক্ষতি থেকে চোখ পুরোপুরি সুরক্ষিত, না। বেশি মোবাইল দেখলে শিশু নিশ্চিতভাবে চশমার পাওয়ারে চলে যায়, অনেকটা সত্য। চোখ ব্যথা না করলে যতক্ষণ ইচ্ছা মোবাইল দেখা যায়, না। মোবাইলের স্ক্রিন চোখের একেবারে কাছে এনে দেখলে চোখের ক্ষতি বেশি হয়, ঠিক। 20-20-20 নিয়ম মেনে চললে চোখের ক্লান্তি কমানো যায়, সত্য। একটানা মোবাইল দেখলে চোখ শুকিয়ে যেতে পারে, সত্য। মোবাইল দেখার সময় আমরা স্বাভাবিকের চেয়ে কম পলক ফেলি, সত্য। শিশু যত বেশি বাইরে খেলবে তার মায়োপিয়ার ঝুঁকি কমতে পারে, সত্য। শোয়ার আগে মোবাইল ব্যবহার ঘুমের সমস্যা তৈরি করতে পারে, অবশ্যই। স্ক্রিনের ব্রাইটনেস যত বেশি চোখের জন্য তত ভালো, মিথ্যা। চোখে চশমা লাগলে নিয়মিত চশমা পরলে চোখ আরও দুর্বল হয়ে যায়, মিথ্যা। মোবাইলের স্ক্রিনে বেশি সময় তাকিয়ে থাকলে মাথা ব্যথাও হতে পারে, সত্য। শিশুকে মোবাইল দেওয়ার চেয়ে বড় স্ক্রিনে দূর থেকে টিভি দেখানো চোখের জন্য তুলনামূলক ভালো, সত্য। চোখে কোনো সমস্যা না থাকলে নিয়মিত চোখ পরীক্ষা করা দরকার, সত্য। চোখের পাওয়ার কমানোর জন্য চোখের কিছু ব্যায়াম করলেই চশমা ছাড়াই থাকা যায়, অনেকটা। স্ক্রিন থেকে চোখকে বাঁচানোর সবচেয়ে কার্যকর উপায় হলো শুধু ব্লু কার্ড গ্লাস ব্যবহার করা, না। মিথ্যা। আমরা জানি চোখের কিছু ব্যায়াম আছে, সেই ব্যায়ামগুলো যদি একটু বলেন চোখকে সুন্দর ভালো রাখার জন্য। চোখকে আপনি যদি ভালো রাখতে চান, অনেকগুলা টিপসের ভিতর ব্যায়াম একটা টিপস। এক নম্বর হলো, আপনি যদি চোখ ভালো আছে কিনা সেটা আগে কনফার্ম হয়ে নেবেন। যদি চোখ ভালো থাকে, আপনি বছরে একবার চোখটা চেক করাবেন যে আমার দুই চোখে আমি সমান দেখতেছি কিনা। যদি দেখে থাকি তো ভালো, না দেখা থাকলে এটা চশমা দিয়ে কারেকশন করে নিয়ে নিতে হবে। যদি কারেকশন হয়, সবসময় কারেকশন হবে না। যাদের অলস চোখ আছে তাদের কারেকশন হবে না। আচ্ছা, অলস চোখ হইলো এমন একটা চোখ যে চোখে সুস্থ চোখ কিন্তু কম দেখে, ফাংশনালি প্রবলেম, কিন্তু অ্যানাটমিক্যালি কোনো প্রবলেম পাওয়া যায় না যে আমি দেখতেছি এটাই অসুবিধা এই কারণে। তাহলে এই জিনিসগুলো মানতে হবে। দ্বিতীয়ত হলো পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে হবে। আচ্ছা, চোখ বন্ধ করে বিশ্রাম নিতে হবে। চোখ খুলে বিশ্রাম, যে ঠিক আছে আমি একটা জিনিস চিন্তা করলাম, চোখ খুলে চিন্তা না, চোখ বন্ধ করে পূর্ণ বিশ্রাম নিজেও নিতে হবে, চোখকেও বিশ্রাম দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। জি, আর সকালবেলা বা যখন যেই টাইম পাওয়া যায়, অনেক সময় আমরা কিছু ব্যায়াম দিই, যে ব্যায়ামগুলো এই যে টায়ার্ডনেস যেটা আসে, অস্বস্তি যেটা আছে, এটা অনেক সময় দূর দূরান্তে
যে আমি দূরে তাকাবো, একদম যত দূর আমার চোখ যায়, বিয়ন্ড 6 মিটার, মানে 20 ফিটের দূরে দূরে আমি তাকায় থাকবো। এটা হলো রুটিন কাজ। তাহলে আমার রিফ্রেক্টিভ এরর যেগুলো ছিল, মায়োপিয়া, হাইপারমেট্রিয়া, যেগুলো আগে আমাদের সময় তো চশমা যারা পড়তো ওরা ছিল মানে গুড স্টুডেন্ট, আচ্ছা একদম 100% এস্টাবলিশড, যে ছেলেটা লেখাপড়ায় ভালো। আর এখন হলো সে কাছে মোবাইল ইউজ করে, বেশি মোবাইল দেখছে, সে কাছের কাজ বেশি করে, এটা মোবাইলই হোক, ট্যাব, যে কোনো কিছু। এটা দেখ পুরো রিভার্স হয়ে গেছে। এই এখন চশমা পরার সাথে ভালো স্টুডেন্টের কোনো সম্পর্ক নেই। 20 বছর আগে চশমা পরার সাথে ভালো স্টুডেন্টের সম্পর্ক ছিল। আগেই বলতো যে ও তো চশমা পরে পণ্ডিত, তাই না, বেশি পড়াশোনা করে, হ্যাঁ, জন্য বেশি চোখে পড়াশোনা বা চশমা। পণ্ডিত, হ্যাঁ, এরকম একটাই আছে। জি তো ব্যায়ামগুলো আপনাকে রেগুলারলি করতে হবে, ডানে বামে তাকানো, ডানে তাকানো, উপরে তাকানো, এটা রুটিন একটা, এটা এক্সট্রা কোনো কাজ না যে এক্সট্রা আপনাকে না, করতে হবে। কাজের ফাঁকে ফাঁকে কাজের এইটুকু ফাঁকে করা ফাঁকে যায়। এটা আপনি সকালে যখন ঘুম থেকে উঠলেন, আর সবচেয়ে বড় ব্যায়াম কিন্তু আমি যখন নামাজ পড়ি, নামাজের সময় চোখের যে মুভমেন্ট গুলো হয়, ডানে আমি যখন সালাম ফেরালাম, জি বামে সালাম ফেরালাম, এই জিনিসগুলো কিন্তু অনেক হেল্পফুল। অনেক হেল্পফুল। আর বড় হেল্পফুল হলো 5 বেলা নামাজ পড়ার, 5 বেলা ওযু করার মধ্যে চোখে যে পানি দেওয়াটা, ড্রাইনেস প্রিভেন্ট হয়ে যাবে একদম। আমরা যদি কেউ 5 অনেকটা বেলা, কমে যাবে এবং ভালো হ্যাঁ, হয়ে কেউ যাবে যদি একটা 5 সময়। বেলা নামাজ পড়ে ওযু করে, সে যদি মোবাইল ইউজ পরিমাণ মতো করে, তার আর এক্সট্রা কিছু লাগবে না, এক্সট্রা চোখে কিছু করা লাগে না। কোনো ড্রপ টপ ইউজ তারপরেও করা একজন লাগবে না। মানুষ যখন আপনার কিছু কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে বুঝবে যে তার চোখে সমস্যা হচ্ছে, তখন উনি মোবাইলটা কম ব্যবহার করুক বা না করুক, কিন্তু একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখাতেই হবে। কোন কোন লক্ষণ সেগুলো? হ্যাঁ, বছরে আপনার কোনো সমস্যা নাই, আপনি বছরে একবার চোখ দেখাবেন, এটা সব বয়সের এটা জন্য তো রুটিন, সব বয়সের জন্য। স্কুলে যাওয়ার আগে 5 বছর বয়সের আগে একবার চোখ পরীক্ষা করাবেন, যে আমার স্কুলে ভর্তি হওয়ার আগে। ভর্তি হওয়ার আগে জি স্কুল কর্তৃপক্ষের উচিত হবে একটা আই সার্টিফিকেট নেওয়া, যে তার চোখটা ভালো আছে কিনা। বার্থ সার্টিফিকেট নেয়, আই সার্টিফিকেট নেবে, জি চোখ ভালো আছে কিনা। ভালো না থাকলে চিকিৎসা করাইয়া 10 বছরের ভিতরে ভালো করার সুযোগ আছে। আচ্ছা 10 বছরের পরে ধরা পড়লে কিন্তু ওই যে অলস চোখ ভালো হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা অলস চোখ যদি আমি ধরতে পারি বিফোর স্কুল 5 বছর 4 বছর, তখন আমার 10 বছরের ভিতরে সে কারেকশন হয়ে গেল, 2 চোখ সমান হয়ে গেল কারেকশন সিস্টেমে গেলে। জি তৃতীয়ত হলো, যখন চশমা লাগবে বছর বছর চশমার পাওয়ার চেক করাইতে হবে, 18 বছর বা 19 বছর পর্যন্ত। 40 বছর বয়সে আসলে আবার রুটিনলি চোখের পাওয়ার সাথে চোখের ভিতরটা পরীক্ষা করতে হবে, গ্লুকোমা রোগ আছে কিনা। যেই বয়সে গ্লুকোমা রোগ হয় 35 থেকে শুরু, যাদের ফ্যামিলিতে আছে 35, যাদের ফ্যামিলিতে নাই সেই প্রথম, তখন 40 থেকে শুরু। 40-এর উপরে যতই যাবে ততই তার গ্লুকোমা হওয়ার সম্ভাবনা বাড়ে। ফ্যামিলিতে থাকলে তো হবেই, না থাকলেও বয়সের কারণে আপনি বাড়তে পারে, হওয়ার একটা বয়সের সাথে গ্লুকোমার একটা সম্পর্ক ডাইরেক্ট আছে। সম্পর্ক। আপনি যদি হাইপারটেনসিভ, কোন বয়স থেকে? 40 পরে। 40-এর পর থেকে। 40-এর পরে আপনি যদি ডায়াবেটিক, হাইপারটেনসিভ থাকেন, আপনাকে বছর চেক করাতে হবে যে আমার ডায়াবেটিকের কারণে রেটিনোপ্যাথি হইল কিনা, জি বা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হইল কিনা। এই জিনিসগুলোকে রুটিনলি চেক না করলে আপনি ধরা পড়বে না। আপনি যদি এটা করেন তাহলে আপনার চোখ একদম হঠাৎ করে খারাপ হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা এমনও রোগী আছে দেখবেন যে গ্লুকোমা নিয়ে আসছে, সে জীবনে কখনো দেখাই নেই, এই প্রথম, এবং এক চোখে অল্প একটু দেখে আরেক চোখে দেখেই না। আচ্ছা, কিন্তু সে মনে করছে ছানি রোগ, ছানি রোগও পেইনলেস, গ্রাজুয়াল ডিমনেস অফ ভিশন, এটাও ব্যথা ছাড়া কম দেখে। দুইটা একসাথে হইতে পারে, আলাদাও হইতে পারে। এজন্য বছরে একবার তো চেকআপে একবার চেকআপ করলে, অথবা মনে করেন আমি ডাক্তারের কাছে যেতে চাই না, আমি প্রত্যেক বছর চোখের ভিতরে একটা ছবি উঠাবো 40-এর পরে, আচ্ছা কালার ফান্ডাস ফটোগ্রাফ বলে। এটা কি সব জায়গায় করা যায়? যে কোনো চোখের হাসপাতালে হবে, ড্রপ দিয়ে একটা অপটিক নার্ভ সহ একটা ছবিটা ওটা রাখবা। এটা দেখলে আমি বুঝতে পারবো যে আমার গ্লুকোমা হয়েছে কি হয় না, এবার রেটিনোপ্যাথি হয়েছে কিনা, চোখে ভালো আছে কিনা আমি সেটা বুঝতে আমি রুটিন পারবো। কিছু পরীক্ষা করি না, সিবিসি করি, ব্লাড প্রেশার চেক করি, আরবিএস করি। এটা চোখের জন্য একটা রুটিন চেকআপ বা স্ক্রিনিং করা বলতে পারি আমরা। চোখটা স্ক্রিনিং এ যে আমি সুস্থ আছে। অনেক ধন্যবাদ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহীন রেজা চৌধুরী, আপনি এত ব্যস্ত এবং ব্যস্ততার মধ্যে আজ আমাদের সময় দিয়েছেন। নেক্সাস টিভি কর্তৃপক্ষ এবং দর্শককেও ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠান শোনার জন্য এবং দেখার জন্য।
দর্শক ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসলে যে কোনো কিছু ক্ষতি হওয়ার আগেই যদি আমরা এটাকে পরিকল্পিতভাবে যদি ম্যানেজ করতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরের সব অঙ্গগুলোই কিন্তু ভালো থাকবে। তার মধ্যে চোখ তো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা দিয়ে আমরা পুরো বিশ্বটাকে দেখছি, সমস্ত কিছু দেখছি। তাই এর প্রতি একটু যত্নবান হবেন। কাজের জন্য তো আমরা ডিভাইস ব্যবহার করি, কিন্তু তার সাথে সাথে আমাদের মেনটেনটা করতে হবে। আমাদের বিশেষজ্ঞ বলেছেন 20-20-20, আমাদের 20 মিনিট পর পর 20 সেকেন্ড চোখটাকে আমরা রেস্টে রাখতে পারি এবং 20 মিটার দূরে কিন্তু চোখটা তাকাতে পারি, যেখানে আমরা সুন্দরভাবে চোখের একটা এক্সারসাইজও হতে পারে। আর এর সাথে সুষম খাদ্যাভ্যাস এবং শারীরিকভাবে সুস্থ থাকার চেষ্টা করতে হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে অন্য কোনো পর্বে। আজ বিদায়।